দর্শক, স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো দ্য হট সিটি। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 মিনিটে এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে আমাদের একজন বিশেষ অতিথি রয়েছেন, যিনি একই সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং সাবেক অন্তর্বর্তীকালীন সরকারে অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই বিশিষ্ট অর্থনীতিবিদ সালেউদ্দিন আহমেদ আমাদের আজকের অতিথি। সালেউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজনে। ধন্যবাদ। বাজেট, অর্থমন্ত্রী নিশ্চয়ই বাজেট পেশ করবেন, বড় আকারের বাজেট, এবং প্রতিবার বাজেট আসার সময় আমরা বলে থাকি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হচ্ছে, এবং এই বাজেটের শেষ পর্যন্ত গিয়ে অনেকগুলো ঘাটতিও তৈরি হয়। এই যে এত বড় বাজেটের আয়োজন, এবারের বাজেটে কি কি ঘাটতি তৈরি হতে পারে বলে মনে করছেন, এবং এর অর্থই বা কোথা থেকে আসবে? বাজেটের একটা টেন্ডেন্সি যেটা হয়, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্টের, যেটা রাজনৈতিক সরকারের, সবসময় কিন্তু টেন্ডেন্সি আছে বাজেটটা বড় করো। কারণ ওই রাজনৈতিক সরকারের কতগুলো ম্যান্ডেট থাকে, আপনি জানেন। অনেকগুলো ম্যান্ডেট আছে, এই সরকার আছে, সেইগুলোর প্রতিফলন করবে। তাছাড়াও কতগুলো ফিক্সড, কতগুলো জায়গায় সেটা করতে হবে। তবে এবারের বাজেটটা বড় হবে নিশ্চয়ই, কিন্তু মূল চ্যালেঞ্জগুলো হলো বাজেটের যে বাজেটের বাস্তবায়নটা। সবচেয়ে জানেন, বাজেটের মূল কাজটা প্রথম শুরু হয় কিন্তু রিসোর্স মোবিলাইজেশন, মানে আমি রিসোর্স সম্পদ কোত্থেকে পাবে। এবং এটা দুইটা উৎস আছে, একটা হলো অভ্যন্তরীণ, আরেকটা বাইরে থেকে, বিদেশ থেকে ঋণ বা গ্র্যান্ট। এটা প্রথম দেখা হয়, তারপরে সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা করা হয়। বাজেটের দুইটা অংশ আছে, একটা হলো আপনার পরিচালন বাজেট বলা হয়, রেভিনিউ বাজেট যেটা বলি, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স, এগুলোর ব্যাপার। আর হলো উন্নয়ন বাজেট। এখন সরকারের যেটা এইবার থাকবে বেশ বড় দেখলাম, বিরাট একটা রেভিনিউ টার্গেট আছে। আমাদের সময়ে যেটা ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু বাজেট ছোট করা হয়েছিল, এবং ওই ছোট বাজেটও কিন্তু বাস্তবায়নটা পুরোপুরি করা যায়নি। এবং আমরা ইচ্ছা করেই কিন্তু এডিপিটা ছোট রেখেছিলাম, কারণ এডিপি বিশাল আকারে এডিপি করা মানে বেশিরভাগ হলো বাজেট ডেফিসিট, বাইরে থেকে অর্থ আনতে হয়। যাই হোক, এই সরকার এটা করবে। তো চ্যালেঞ্জটা প্রথমত আপনার রিসোর্স মোবিলাইজেশন, দ্বিতীয়ত হলো বাস্তবায়ন করা, আর থার্ড হলো বাজেটের প্রায়োরিটি, প্রাধিকারগুলো দিতে হবে। আপনি একটা শপিং লিস্টের মতো বিরাট একটা এই করব সেই করব, এক বছর এটা করা সম্ভব না, ইভেন 2-3 বছর সেগুলি করা সম্ভব না। এই জন্য কিন্তু প্রায়োরিটি করা দরকার। এবং প্রায়োরিটি আমি বলি, মেজর প্রায়োরিটি বাংলাদেশে এখন কনটেক্সটটা হলো, সবচেয়ে বড় হলো আমাদের অর্থনীতিকে সুসংহত করা, ব্যাংকিং সেক্টর, অর্থনৈতিক খাতকে সুসংহত করা। আর সবচেয়ে বড় জিনিসটা হলো যেটা হলো ব্যবসা বাণিজ্যকে আপনাকে উজ্জীবিত করা। কারণ ব্যবসা বাণিজ্য যদি না হয়, আপনি রাজস্ব আদায় করতে পারবেন না। আপনি দেশীয় সম্পদ বলেন, ইম্পোর্ট ডিউটি বলেন, কাস্টম ডিউটি, এটা আদায় করতে পারবেন না। আর সবচেয়ে বড় কতগুলো সেক্টর আছে, একটা হলো ইনফ্রাস্ট্রাকচার। আপনি রাস্তাঘাট এবং ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। এখন জ্বালানি একটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের আসছে, জ্বালানি। তৃতীয়ত বাংলাদেশ কিন্তু এনভায়রনমেন্টালি খুবই নাজুক অবস্থায়। আর সবচেয়ে বড় যেটা, সেটা সামাজিক খাতে। সামাজিক খাতে আমরা সাধারণত বোঝাই শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা, এই 3টা খাতে। এবং গভর্নমেন্টকে কিন্তু এটাকে ব্যালেন্স করে করতে হবে। আমাদের সময় আমরা সামাজিক খাতে খুব বেশি অ্যালোকেশন দিতে পারি না, এমনি অর্থে কম ছিল। তবুও আমরা একটু সজাগ ছিলাম যে শিক্ষা, স্বাস্থ্যকে যেন কিছুটা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সেটা হয় না, কারণ অর্থ দেওয়াই একেবারে কাজ না। এটাকে আপনারা যারা বাস্তবায়ন করবে তাদের ক্যাপাসিটিও দরকার। তো বাজেটের এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করতে হবে। এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা বাজেট, এই যে একাডেমিক যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সাধারণ মানুষ হয়তো এই বিষয়গুলো বোঝে না। সাধারণ মানুষ মনে করে বাজেট আসলেই কিছু জিনিসের দাম বাড়বে, কিছু জিনিসের দাম কমবে। রাজনৈতিক সরকারগুলোর হয়তো বিভিন্ন বাধ্যবাধকতা থাকে, কিন্তু তারপরেও তো বাজেট তো জনগণের জন্য। তো এটা সহজ করে জনগণ কিভাবে বুঝবে যে বাজেটটা আসলে তার সাথে কিভাবে কাজ করে? সহজ করে মানে হলো, আপনি যেটা এসডিজি গোল বলে, এসডিজির গোল হলো দারিদ্র্য কমানো, এসডিজির গোল হলো এমপ্লয়মেন্ট বাড়ানো, এসডিজির গোল হলো আপনার সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য শিক্ষা। মোটা দাগে এগুলো এসডিজি। আরও আছে ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, এগুলো আছে। অর্থাৎ আপনি যদি মানুষকে বলেন যে তোমার স্বাস্থ্যের উন্নতি হবে, শিক্ষার ব্যবস্থা করব, তোমার চলাচল ব্যবস্থা করব, সংস্থান করব, এটার সাথে বাজেটের, সেটা কিন্তু এসডিজির সাথেই, যেটা আমাদের এটা বাজেটের আমরা
কনসিস্টেন্সি মানে সামঞ্জস্য রাখতে হবে এবং এটা করতে হলে কিন্তু আমি যেন প্রাধিকার এই জন্য আমাদের দেশে দেখেন আমি একটা উদাহরণ দিই আমরা এখন যে অবস্থায় আছি বা আর্লি 60s-এ 65-এ আমাদের দেশ কোরিয়া ভিয়েতনাম একই অবস্থায় ছিল ইভেন থাইল্যান্ডও এখন আপনি দেখেন কোরিয়া উন্নত দেশ ভিয়েতনাম অনেক উপরে চলে গেছে থাইল্যান্ডও মূল কারণটা কি ওরা সবচেয়ে বেশি ব্যয় করেছে প্রযুক্তি শিক্ষা এবং স্বাস্থ্য এই যে মানব সম্পদ উন্নয়ন এটা তো সবচেয়ে বেশি অফকোর্স সাথে সাথে আপনার ইসেও আছে আপনার ইনফ্রাস্ট্রাকচার আছে তো এই জিনিসগুলি যদি আমরা না ইসে করি কারণ লোকজন আপনার কনভিন্স হবে কখন যখন দেখবে যে আপনি বাজেট করছেন আপনি ট্যাক্স বসেন এটা বেনিফিটটা পাবে কি আপনি স্কুলে ছেলেমেয়েরা যেতে পারে স্কুল যদি ঠিকভাবে চলে স্বাস্থ্য শিক্ষা বা স্বাস্থ্য যেমন আমাদের দেশে স্বাস্থ্যের আউট অফ পকেট এক্সপেন্স অনেক বেশি ১০০ টাকা যদি খরচ হয় ৯০ টাকা আপনাকে দিতে হয় ১০ টাকা সরকার দেয় অথচ নর্থ ইউরোপে দেখেন ১০০ টাকার মধ্যে ৯৫ টাকাই সরকার দেয় ৫ টাকা আপনাকে দিতে হবে না অর্থাৎ লোকজন যখন কনভিন্স হয় যে আমি উপকার পাবো আমার সুবিধা হবে তখন তো লোকজন ট্যাক্সও দেবে আমি এক্সাম্পল দিই আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হলো মাত্র ৭%, তাই না? অথচ ব্রাজিল আর্জেন্টিনা বা অন্য অন্য দেশে ২৬%, পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে ট্যাক্স জিডিপি রেশিও তো ১৬ না ১৭। লোকজন ট্যাক্স দেয় কারণ তখন দেখে যে আমি ট্যাক্সটা দিলে ট্যাক্সটা সঠিক কাজে ব্যবহার করা হয় এবং এই কাজটা কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা আমরা প্রমাণ করতে পারি নাই। ট্যাক্স দিলেই যে সঠিক কাজে বা জনগণের উন্নতির জন্য ব্যবহার করবে সেটা কিন্তু সবসময় কিন্তু নিশ্চিত করা যায় না। আপনি দীর্ঘ সময় বাংলাদেশের অর্থনীতিকে খুব কাছ থেকে দেখেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। অর্থ সম্পর্কিতই। ব্যাংক খাত নিয়ে যে ধরনের তছরূপ হয়েছে, এর আগে এগুলো নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হয়েছে। সম্প্রতি এই গত ৩ মাসে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩১,৪৮৭ কোটি টাকা। গতকালকেরই যে খবর পেলাম আমরা। আপনি কাছ থেকে গত ১.৫ বছর বা ২ বছরে যখন আপনি দায়িত্ব পালন করলেন, কি ধরনের তছরূপ দেখতে পেয়েছেন অর্থনৈতিক খাতে? না, বা সেজন্য আপনি কোন উদ্যোগ নিয়েছিলেন? ব্যাংকিং খাত তো সবচেয়ে বেশি আপনার ভঙ্গুর অবস্থা ব্যাংকিং খাতে বিরাট অংশ খেলাপি ঋণ আর যে ঋণটা লোকজন নিয়েছে এবং কিছু সিলেক্টেড লোকজন তার ঋণটা সঠিকভাবে ব্যবহার করে না ওরা দেশের বাইরে টাকা পাঠিয়ে এখন যদি আপনি যদি নিজে ১০ কোটি টাকা নিয়ে নেন সে যদি আপনার ব্যবসায় ব্যবহার না করে যদি ৮ কোটি টাকা যদি গাড়ি বাড়ি আবার বিদেশে পাঠিয়ে দেন আর ২ কোটি টাকাতে ব্যবসা লাগান সেটা শোধ দিতে পারবেন না সেইটাই হয়েছে গত ১৫ বছর এটাতে আমাদের যেটা প্রবলেমটা হয়েছে দেশের বাইরে অর্থ চলে গেছে এবং এই অর্থটা কাজে লাগে নাই এবং যারা নিয়েছে তারা শোধ দিতে পারছে না কারণ বাড়ার মূল আমি দেখি ৩১,০০০ কোটি টাকা আবার বেড়ে গেছে সবচেয়ে হাইয়েস্ট সব বেশি কারণটা হলো বাংলাদেশ ব্যাংকে খালি বলছে তোমরা শোধ দাও কিন্তু শোধ দিয়ে অনুরোধ করলে তো আর হবে না অনুরোধ করলে যারা না দেওয়ার তো এতদিন দিচ্ছে না আপনি কী করছেন ২% পর্যন্ত আপনি তাকে বলছেন আপফ্রন্ট দিতে সেই ১০০ টাকার ২ টাকাও সে ফেরত দিচ্ছে না কিন্তু তার এগেইনস্টে যে আপনি কোনো অ্যাকশন নেবেন হ্রাস শক্ত সেটাও নিচ্ছেন না। এটা এখন সময় আসছে যারা লোন নিয়েছে তাদেরকে বলতে আর আপনি কি ১০ বছর সময় দিচ্ছেন। ২% আবার ১০ বছর সময় দিচ্ছেন। অর্থাৎ যতই আপনি কনসেশন দিচ্ছেন, যতই আপনি আপনার নরম হচ্ছেন ততই কিন্তু লোকজন আবার কিছু ইচ্ছাকৃত তো বেশিরভাগই আছে। কিছু কোনো বিশেষ কারণে দিতে পারছে না। এখন সময় আসছে খুব শক্ত হাতে যাদের কাছে ঋণ খেলাপি আছে তাদের আদায় করা। এইসব ঋণ খেলাপির জন্য বাংলাদেশ ব্যাংকের ৬০,০০০ কোটি টাকা একটা আ ঋণ প্রোগ্রাম করেছে। ওই টাকার কোনো বেনিফিট যেন এই সমস্ত লোককে না দেওয়া হয়। ১ম স্টেপ হবে এটাই। যে তোমরা ঋণ নিয়েছো, এখান থেকে কোনো বেনিফিট তোমাদেরকে আমরা দেব না। আমরা দেব নতুন উদ্যোক্তা যারা ভালোভাবে কাজ ব্যবহার করে। বহু ভালো উদ্যোক্তা আছে। বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং আর যারা না দেবে তাদের অন্যান্য ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে তাদের কোনো রকম ইনসেনটিভ যেন না দেওয়া। এটা শক্ত ব্যবস্থা না নিলে হবে না। যেমন আপনার এখন প্রায় ৩.৫ কোটি ৪.৫ লক্ষ আমি যখন গভর্নর রিটায়ার করলাম ২০০৯ ২১,০০০ না ২২,০০০ কোটি টাকা। এখন সেটা কত? ২০ গুণ বেড়েছে। কি করে? ২০ গুণ হয়তো কিছুটা ডেফিনিটলি অর্থনীতি বড় হয়েছে, ঋণ বেড়েছে। তার মানে তো ২০ গুণ খেলাপি ঋণ হওয়ার কথা তো না। হয়তো অ্যা কিছু ৪০,০০০ কোটি টাকা হবে বা ৫০,০০০ সেটা ৪,০০,০০০ কোটি টাকার কি করে হয়? এটা আমাদের ব্যাংকিং দুর্বলতা, ব্যাংকিং সেক্টরে গভর্নেন্স এর অভাব এবং সবচেয়ে বেশি হলো আপনার করাপশন
এবং অর্থ পাচার এগুলো সব অর্থের ভলিউম বেড়েছে, সেই সাথে সাথে খেলাপি ঋণও বেড়েছে। আপনাদের গভর্নমেন্টের শেষ সময় আপনারা ৫টি ব্যাংককে একীভূত করার বিষয়ে কাজ করেছেন। সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। একে সরিয়ে দেওয়া হচ্ছে, তাকে বসানো হচ্ছে। এটাকে কি আপনি রাজনৈতিক আবারও সেই মেরুকরণের দিকেই যাচ্ছে ব্যাংক? কিছুটা এখানে রাজনীতির কিছুটা গন্ধ আছে ডেফিনেটলি। আপনি দেখেন ফাইন্যান্সিয়াল সে যেটা বলা প্রুডেনশিয়াল নর্মস এবং ম্যানেজমেন্ট নর্ম এইগুলি কিন্তু বিশেষ করে ফাইন্যান্সের ক্ষেত্রে সম্পূর্ণ পেশাদারিত্বের ভঙ্গিতে আপনি কাজ করবেন। এখানে রাজনীতি যেন কোনোভাবে ইনফ্লুয়েন্স না। হ্যাঁ, রাজনৈতিক নেতারা হয়তো আপনাকে পলিসি বলবে যে এই সেক্টরে দাও, কৃষি খাতে দাও, স্মল ইস্যুতে দাও, মহিলাদের জন্য ঋণ দাও এইগুলো। কিন্তু কাকে ঋণ দেবো, কত টাকা দেবো সেই ইন্টারফারেন্সটা যদি না হয়, কিন্তু সেটাই হয়েছে। কাকে কত টাকা দেবো এখন প্রচ্ছন্নভাবে হলো রাজনীতি কাকে দেবেন না দেবেন বা কাকে চেয়ারম্যান বানাবেন, কাকে এমডি বানাবেন, এখানে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে করতে হবে। আমাদের সময় আমরা চেষ্টা করেছি, কোনো রকম নিয়োগ কিন্তু এরকম হয় নাই। ১.৫ বছর আপনি দেখবেন যাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকে কিন্তু প্রফেশনালি সাউন্ড লোক ছিল। এখন আমি মনে করি এখনও তারা অস্তিত্ব তারা আছে। আমি মনে করি সরকারও কিন্তু সম্পূর্ণভাবে রাজনীতি থেকে আপনার অর্থনৈতিক কনসিডারেশন আলাদা রাখবেন। যেটা আমি বললাম, রাজনীতি একেবারে আপনি বিচ্ছিন্ন তো হতে পারবেন না। আপনি যেটা তাদের গাইডেন্সটা ব্রড গাইডেন্সটা এসে করবেন। কিন্তু যেভাবে এভাবে ইনফ্লুয়েন্স করে রাজনৈতিক পরিচয়ে লোকজন লোন নেবে, রাজনৈতিক পরিচয়ে লোকজন এটা ব্যাংকের পরিচালক হবে, চেয়ারম্যান হবে এটা। এখন ইসলামী ব্যাংকের যেটা হচ্ছে এটাই দেখবেন একটা গ্রুপ বলছে কেন উনি চেয়ারম্যান হচ্ছেন, আরেকটা গ্রুপ বলছে উনি চেয়ারম্যান থাকা উচিত। এখানে কিন্তু খুব একেবারে খুব একেবারে অবজেক্টিভ ওয়েতে সিলেক্ট যদি করেন যে প্রফেশনাল লোক, তখন এই তর্কগুলো কিন্তু আসতো না। যাকে সিলেক্ট করে সে যেন তর্কের ঊর্ধ্বে থাকে। হ্যাঁ, সে হয়তো তাকে এফিসিয়েন্সি হয়তো কিছুটা কম হতে পারে। কিন্তু এফিসিয়েন্সির ঘাটতি কিন্তু ওকে টিম ওয়ার্কে হয়। কিন্তু একেবারে কিছুটা তার ব্যাপারে কিছুটা সন্দেহ আছে, লোকজন সন্দেহ করবে। এগুলো যদি থাকে তো একটা জিনিস যে ১ম এই আমরা যেটা বলি, ১ম এই প্রারম্ভিক যদি ডিসিশনটা ভুল হয়, কিন্তু এই ভুলের মাসুল আমাদের দিতে হবে। এটা কিন্তু এখন ইমিডিয়েটলি ৫ টা ব্যাংকের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর ইসলামী ব্যাংক হলো সবচেয়ে বড় ব্যাংক প্রাইভেট ব্যাংকের মধ্যে। আপনি যদি ন্যাশনালাইজ সরকারি ব্যাংকগুলো বাদ দেন, সোনালী যদি বাদ দেন, তবে এটাকে যদি আমরা কোনো ক্রমে কিন্তু আমরা এটাকে ইসে করতে দেওয়া যাবে না। আপনি যদি বলেন যে মোটা দাগে কি ধরনের উদ্যোগ নিলে ব্যাংক খাতে অন্তত গ্রাহকের আস্থা ফিরবে বা সাধারণ জনগণের আস্থা ফিরবে? ব্যাংক খাতে গ্রাহকের আস্থা ফিরবে যখন ব্যাংকে দেখবে যে গ্রাহকরা আমি দেখবো যে আমার টাকাটা আছে এবং টাকাটা আমি জমা দিচ্ছি, ফেরত পাচ্ছি যে কোনো সময়। কিন্তু কি দেখেন যে আপনি একটা চেক দিলেন বলে যে কালকে আসো, পরশু ফিরে আসো, তার মানে কি? তার মানে ভেতরে কোনো গন্ডগোল আছে। পৃথিবীর একটা ভালো ব্যাংক কোনোদিন বলবে না আপনাকে যে পরে আসো, কালকে আসো, পরশু আসো। এটার কারণ হয়তো টাকাটা নাই বা টাকাটা অন্যখানে ডাইভার্ট করে ফেলছে। আর আরেকটা সবচেয়ে বড় হলো যখন দেখবে যে কারা ম্যানেজ করছে ব্যাংকটাকে। দেখবে যে এই লোকগুলো যখন আছে, তখন আমি একটা এক্সাম্পল দেই। আমি বহু আগে এক ব্যাংকে গেছি। আমার বন্ধু ছিল সাথে, সে হইচই করছিল। তো এই কি ব্যাপার, কি হচ্ছে? তখন ওই ভদ্রলোক ম্যানেজার দেখেন এই ব্যাংকে কিন্তু টাকাটা সুরক্ষিত আছে। আমরা আপনাদের টাকা কোনোদিন নয়-ছয় করব না। আপনি হইচই করবেন না। কোনো কারণে দেরি হচ্ছে। আবার আরেক জায়গায় আরেকবার দেখলাম এক ভদ্রলোক বলছে, "আমি গেলাম ব্যাংকে, আমাকে স্যার কফি খাবেন না 7 আপ খাবেন বা ইসে নাস্তা খাবেন?" তো আমি বুঝলাম যে নিশ্চয়ই তার গন্ডগোল আছে। আমি কফি খাওয়ার জন্য তো ব্যাংকে যাইনি। তো উনি বুদ্ধিমান লোক একজন সরকারি অফিসার। বলে কি আমাকে বসিয়ে রেখেছে ২ ঘন্টা কারণ কফি খাওয়ার। তার মানে এটা কি? ব্যাংকে যাবেন চট করে আপনার ট্রান্সেকশন করে চলে আসবেন। এই বিশ্বাসটা কিন্তু লোকের মধ্যে দিতে হবে। আপনি যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন এবং পরবর্তীতে যখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশের অর্থনীতিকে সুরক্ষা করার জন্য, অথবা যে ধরনের অর্থ পাচার হয়েছিল আপনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে সেগুলো ফিরিয়ে আনার জন্য কোনো কাজ করেন? প্রথমত আমাদের নজর ছিল এই অন্তর্বর্তী সরকারে যে ব্যাংকিং খাতের গভর্নেন্সটা, ব্যাংকিং খাতের যে পরিচালনাটা যেটা করে যারা গভর্ন করছে সেই জিনিসটাকে করা। এবং গভর্নেন্সের ২ টা দিক। একটা হলো আপনার
আমরা যেটা করি প্রুডেনশিয়াল নর্ম, আর্থিক কতগুলো নিয়ম কানুন আছে আপনি জানেন। আর একটা হলো ম্যানেজমেন্ট নর্মস, যে বোর্ড কতদূর করতে পারবে, বোর্ড কি ডিসিশন নেবে, ক্রেডিট কমিটি কোনটা এসে করবে। অর্থাৎ এই ২ টা দিকেই কিন্তু বিচ্যুতি ছিল প্রচুর। আমরা কিন্তু আপনি দেখবেন সেই সময় কিন্তু ওই দিক থেকে যথেষ্ট নজর দিয়েছি। আর অর্থ মন্ত্রণালয় থেকে আমি কিন্তু কোনো সেন্ট্রাল ব্যাংকের কোনো ইন্টারফেয়ার করি নাই। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যিনি ছিলেন উনি অত্যন্ত দক্ষ লোক ছিলেন। আপনারা দেখবেন উনি হয়তো একটা ডিসিশন নিছেন। এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছে। সেটা কিন্তু আমরা কিন্তু ইন্টারভেন করি নাই। বা গভর্নরকে হয়তো অফিসিয়ালি আমি হয়তো পরামর্শ দিয়েছি কিন্তু ইন্টারভেন করিনি। কারণ এটা ছিল যে মনিটারি পলিসি যারা নেবে, যে সেন্ট্রাল ব্যাংক তাকে যথেষ্ট অটোনমি যাতে অর্থনীতি দিতে হবে। এবং আমি কিন্তু সেটা এনজয় করেছি। আমি তো ৩ টা গভর্নমেন্টের সময় কাজ করেছি। বিএনপি গভর্নমেন্ট ছিল। তারপরে আপনার এই যে ১/১১ সরকার, তারপর আওয়ামী লীগও ছিলেন কিন্তু সরকারে। তা আমি সবসময় কিন্তু চেষ্টা করেছি পলিটিক্স থেকে একটু দূরে থাকতে। আর একটা আমার স্ট্র্যাটেজি ছিল, আমি অলওয়েজ নীতি নির্ধারক যারা বলে তাদের সাথে এনগেজ করতাম। মানে তাদের সাথে একটু কথা বলতাম, তাকে বোঝাতে চেষ্টা সেও দেখবেন আমার সময় একটা ব্যাংকও দেওয়া হয় নাই। এমন না যে সেই সময় সবাই ফেরেশতা ছিল। তখন অনেক ব্যাংকের চাপ ছিল, একে দাও, ওকে দাও। আমি অনবরত তাদের সাথে কথা বলেছি, যারা ব্যাংক চাচ্ছে তাদের সাথে আলাপ করে তাদেরকে একটু কিছুটা তাদেরকে নিবৃত করেছি। বুঝিয়েছি এটা এতটা দেওয়া সম্ভব হবে না। অতএব এই স্টাইলটা আমরা করেছি। এবং আমরা আপনি দেখবেন ফাইন্যান্সিয়াল সেক্টরে যেসব আমরা বা ইভেন ইন্টারিম গভর্নমেন্টে ১৩২ টা ৩৩ টা আপনার হলো। কোন গভর্নমেন্ট কিন্তু এতটা করে নাই। করে না। আপনি দেখেন ১২২ টাই তো তারা অ্যাকসেপ্ট করেছে। ১১ টা করে না। এটার প্রমাণটা কি? যে ১২২ টা কিন্তু প্রত্যেকটা কিন্তু পজিটিভ। আর ১১ টা ১২ টা করে না, এটা কিন্তু নট বিকজ দ্য মেরিট, এটা বিকজ দ্য পলিটিক্যাল ডিসিশন। আপনি মানবাধিকার কমিশন করবেন কিনা, অ্যান্টি করাপশন কতটুকু ফ্রি করবেন, এটা কিন্তু নট যে মেরিটকে, এটা হলো জাস্ট গভর্নমেন্ট ডিসাইড করেছে, পলিটিক্যাল গভর্নমেন্ট, যেটা আমরা নিজেরা চিন্তা ভাবনা করব। আর বাকি জগৎ দেখেন নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট, তারপরে আপনার এই যে যে আমাদের এক্সপেন্ডিচার, ট্যাক্স এক্সপেন্ডিচার, রেভিনিউ লস এগুলো অনেক কিন্তু আমরা করেছি। কিন্তু সেগুলো সবগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। অতএব সেই সময় আমরা যেটা শুরু করেছিলাম, তো এটা ঠিক যে সংস্কার সেটা আমরা শেষ করতে পারি। সম্ভব না ১.৫ বছরে। ১.৫ বছরের সংস্কার সম্ভব না। আমরা শুরু করেছিলাম। আমরা আশা করব ওইটাই কি সুসংহত করবে। তবে ডেফিনিটলি পরিমার্জন, পরিবর্তন করতে পারবে গভর্নমেন্ট। এটা যে আমরা ঠিক যেভাবে দিয়ে আসছিলাম সেটাই করতে হবে তা না। সেটাকে তারা ইচ্ছা পরিবর্তন করে এটাকে যেমন এনবিআর এ যেমন ডিভিশন, ঠিক আছে? এটাকে পরিবর্তন করে কিন্তু এনবিআর ডিভিশনটা করা লাগবে। এটা তাছাড়া উপায় হবে না। তারপরে ট্যাক্স রাজস্ব, আজকে তো আপনি দেখলেন এনবিআর একজন অফিসারের কয়টা নাকি বাড়ি আছে। আপনার প্রমাণ পেলেন না? ৮০ টা না কতটা, এরকম বহু লোকের। অতএব আমরা চেয়েছিলাম ঐরকম করাপশন ঐরকম যেন একেবারে নাই থাকেন। আপনি যখন দায়িত্ব পালন করেছেন তখন এমন কি কোনো সিদ্ধান্ত আছে যেটা নিতে গিয়ে আপনি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন বা রাজনৈতিক চাপ ছিল? আপনাদের সময় নিয়ে এখন পত্রপত্রিকায় লেখা হচ্ছে কিচেন ক্যাবিনেট বা আলাদা কেউ বাহির থেকে এই সরকারকে পরিচালনা করেছে। আপনি তার কখনো অংশ ছিলেন কিনা? না, কিচেন ক্যাবিনেট নিয়ে মানে নারসিংহের ব্যাপারে এটা হলো কি, সবসময় যেকোনো গভর্নমেন্টের সরকার প্রধান একটা কতগুলো জিনিস আলাপ করানোর সময় একটা ক্লোজ ইস্যুতে সবসময় তো আপনি ক্যাবিনেটে ৩৫ জন ৪০ জনের সাথে আপনি আলাপ করা সম্ভব হয় না। অতএব পৃথিবীর সব দেশেই কিন্তু এটা কিচেন ক্যাবিনেট বলে কিনা, কিচেন দিয়ে আসতো, পিছন দিকে আসতো এটা বলে। কিন্তু একটা ক্লোজ গ্রুপ সবসময় থাকে যেকোনো গভর্নমেন্টে, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। তবে ওই যারা ক্লোজ যারা ছিলেন সেই সময় তারা কিন্তু ফাইনাল ডিসিশন নিতে তা না। কতগুলো জিনিস আছে একটু ফ্র্যাঙ্কলি আলাপ করা যায়, যেটা হয়তো কাউন্সিল কমিটিতে বা ক্যাবিনেটে করা যায় না। করার পর আল্টিমেটলি কিন্তু ক্যাবিনেটে আসতো। অতএব কিচেন কমিটিতে এমন কোনো ডিসিশন হয় নাই যেটা একটা দেশের স্বার্থবিরোধী বা যারা অন্যান্য অ্যাডভাইজাররা যে আমরা কিছুই জানতাম না, জানি নাই। সবই কিন্তু জানানো হয়েছে। হয়তো ডিটেইল ধরুন আমি আপনাকে বলি বাজেটের অনেক ইন্ট্রিগেট আছে। আপনি যদি বাজেটের কাস্টম ডিউটি, সে ডিউটি দেন শয়ে জিনিস। এখন কি আমি কি এটাকে তো ক্যাবিনেটে গিয়ে আলাপ করতে পারবো সব? কোনটাতে ৫% বাড়ালাম, কোনটা সেটা আমরা কয়জন বসে সরকার প্রধানের সাথে আলাপ করে যে এই কয়টাতে বাড়াচ্ছি, এই কয়টাতে কমাচ্ছি। তারা তো বলে যে ঠিক আছে এভাবে করো। পরে আমরা ক্যাবিনেটে নিয়ে যাই। এত ডিটেইল বা ধরুন আপনি এই যে আপনার অ্যা
ল মানে আইটি লর মধ্যে অনেক নিটিগ্রিটি আছে। এটার ভেতরে সবই আপনি একেবারে ক্যাবিনেটে আলাপ করবেন, কিভাবে সম্ভব হবে? না? অতএব এইগুলো তো আপনি এক্সপার্টের সাথে আলাপ করে তারপর করবেন। হ্যাঁ, এটা হতে পারে যে আরেকটু খোলাসা আরো ভালোভাবে আলাপ করতে। কিন্তু ওই ১.৫ বৎসর ওটা সম্ভব ছিল না। এটা পলিটিক্যাল গভর্নমেন্টে হয়। কারণ এটা পার্লামেন্টে আলোচনা করার সবচেয়ে বেস্ট জায়গা। এটা ওপেনলি আলাপ করতে পারে তারা যেকোনো শ্রেণী এবং সেটা কিন্তু আরো বেটার ভাবে এনশিওর করে। কাউকে মানে একেবারে গোপনে কিছু না করা সেটা মানে সবাইকে তবে কিছু জিনিস আছে আপনার দেশের স্বার্থে, দেশের ডিফেন্সের স্বার্থে কিছু জিনিস তো গোপনে করতে হবে। সেটা তো আপনি ঢালাইভাবে একেবারে ওপেনলি সবাই ডিসকাস করবেন না। সেটা হয়তো তখন একদম খুব ক্লোজ সার্কেলে আলাপ করতে হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা যে ধরনের অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগগুলো কি এখনো চলমান আছে? বা এই রাজনৈতিক সরকার কি সেগুলো চলমান রাখতে পারবে? নাকি রাজনীতি যেভাবে অর্থনীতিকে খেয়ে ফেলে, একইভাবে খেয়েই ফেলবে? না মোটামুটি চলমান। আপনি দেখেন না যে ৫ টা ব্যাংক করা হলো। এটার মধ্যে একটা কিছুটা একটা বিচ্যুতি ঘটেছে ওই যে একটা ক্লজ 18 ঢুকালো এটা বোধহয় আবার গভর্নমেন্ট রিভাইজ করছে। বা ট্যাক্স এক্সপেন্ডিচার ল যে ট্যাক্স এক্সেম্পশন অনেকে দেওয়া হতো সেগুলো তারা কন্টিনিউ কোনো এক্সেম্পশন দেবে না। তারপর ট্যাক্সের রিয়াত তারপর ভ্যাটটাকে ইউনিফর্ম করবে। 15% হয়তো সব জায়গায় পারবে না। হয়তো কাছাকাছি করবে। তারপর আপনার এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি এগুলো মোটামুটি ওরা ইসে করছে। অর্থাৎ তারা কন্টিনিউ করবে। কারণ আমি চট করে একেবারে নতুন একেবারে কিছু নিয়ে আর্থিক ক্ষেত্রে সম্ভব না। ইভেন ব্যাংকিং খাতে প্রভিশনাল পলিসি যেগুলো আছে সেগুলো হয়তো একটু রিভাইজ করতে হবে। কিন্তু চট করে তো আপনি এসে বলতে পারবেন না এই করতে পারবো। অতএব এইগুলো কন্টিনিউ করছে। তবে ডেফিনিটলি যেহেতু একটা সরকার পলিটিক্যাল ইসে ম্যান্ডেট আছে, তারা নিজেদের মতো করে এটাকে ইসে করতে বিশেষ করে আমি বলব ব্যাংকিং অ্যাক্ট, বাংলাদেশ ব্যাংকের রোল এবং আর্থিক খাতে কিন্তু যথেষ্ট এবং রেভিনিউ খাতে যথেষ্ট আপনার সুযোগ আছে যেটাকে একটু রিভাইজ করতে পারে। ৯,৩০,০০০ কোটি টাকার উপরে এবারের যে বাজেট সম্ভবত এই ফিগারই দাঁড়াচ্ছে। যদি তাই দাঁড়ায়, আমাদের আয়ের উৎসগুলো যে অভ্যন্তরীণ খাত এবং বৈদেশিক জায়গা থেকে আ একটা খাত রয়েছে। আ অন্তর্বর্তী সরকারের সময়ে আপনারা বৈদেশিক খাতের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য বিদেশিরা কেনই বা আসে? শুনুন আমাদের সহ অন্তর্ভুক্ত যে বৈদেশিক ঋণ আপনি দেখেন সবচেয়ে ম্যাক্সিমাম আসছে কিন্তু মানে আইএমএফ টাকা ২ টা ট্রান্স পেয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কোনো টাকাই কিন্তু স্টপ করা হয় নাই। তবে ওরা মাঝে প্রশ্ন করত যে, "তোমরা যেগুলো করছো সেগুলো কিন্তু তোমাদের দেশের জন্য।" তো আমরা প্রমাণ করতাম যে যেগুলো করছি আমরা দেশের ভালোর জন্য। এই জন্য কিন্তু আইএমএফ এর সাথে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। ওরা কিন্তু আটকায় নাই এবং ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির সেগুলো। অতএব সেই সময় বাংলাদেশের এই অর্থনীতির ক্ষেত্রে যে ইমপ্রেশনটা ছিল, সামনাসামনি তো আমাদের ওদের সাথে কথা হয়েছে এবং তারা বলছে, "তোমরা যেটা করছো এই অল্প সময়ে যথেষ্ট, কিন্তু সামনে কিন্তু আরো কঠিন চ্যালেঞ্জগুলো আছে।" যেটা আমরা এখন টের পাচ্ছি। কঠিন চ্যালেঞ্জ। তখন বলেছিল যে, "তোমরা সম্পূর্ণ করে যেতে পারবে না। এখানে কিন্তু অনেকগুলো সমস্যা আবার নতুন করে দেখা দেবে।" এই সমস্যাগুলোই কিন্তু এখন এই গভর্নমেন্টকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদের কিন্তু যথেষ্ট কারণ আমি তো এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এর প্রত্যেকের সাথে কথা বলেছি। কোনোটা ইনস্টলমেন্ট আটকা নেই। সবচেয়ে মজার কথা হলো এর মধ্যে কিন্তু পা $৫ থেকে $৬ বিলিয়ন আমরা অর্থ শোধও করেছি। এই যে আপনার শেভরন এনার্জির টাকা পাওনা ছিল, মেটলাইফ এনার্জি পাওনা ছিল, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা পাওনা ছিল। এগুলো তো আমরা সব শোধ করেছি। স তখন তো সব আটকানো ছিল। দেয় নাই আগের গভর্নমেন্ট। এই যে আপনারা শোধ করলেন, এই অর্থের উৎস মানে বাংলাদেশে আমাদের অর্থের মূল উৎসটা আসলে কি? বৈদেশিক রেমিটেন্স নাকি আমাদের অভ্যন্তরীণ? মেইন একটা হলো বৈদেশিক রেমিটেন্স। সেইজন্য আপনি দেখবেন আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অলওয়েজ পজিটিভ ছিল এবং আমি মনে করি সেটা একটা সবচেয়ে বড় এবং সেই উৎসটার জন্যই আপনি দেখবেন ফরেন রিজার্ভটা আমাদের বেড়েছে। আরেকটা জিনিস আমরা করেছি যে ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল করছি। আগে কিন্তু বেশিরভাগ টাকা-পয়সা আসতো একেবারে আনঅফিশিয়াল ওয়েতে। এখন আপনি দেখবেন টাকা-পয়সা কিন্তু বেশিরভাগ অফিসিয়াল ওয়েতে পাঠায়। কারণ যারা বিদেশে আমাদের যারা শ্রমিকরা তাদের কিন্তু আস্থা ছিল আমাদের উপর। এই গভর্নমেন্টের উপর আস্থা আছে। তখন ওই বাইরে যারা এগ্রিগেটর, বাইরে কিন্তু অনেক লোকের এজেন্ট আছে। তারা টাকাটা জড়ো করে, টাকাটা জড়ো করে ওখানে রেখে দেয়। এইখানে টাকার ব্যবস্থা করে। টাকা মানে বাংলাদেশী টাকার ব্যবস্থা করে। আসল টাকাটা কিন্তু ওদের কাছে নেই। কিন্তু সেটা কিন্তু অনেক কমে গেছে। এই অফিসিয়াল হিসেবে আসে বলেই কিন্তু আমরা টাকাটা পাচ্ছি। আর আমরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে একটু স্টেবল করেছি। এইজন্য দেখবেন ৳১২২-২৩ র মধ্যে ছিল।
হুট করে এটা নিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি। IMF-এর সাথে অনেক তর্ক করেছি। ওরা চট করে ওপেন করে দিতে চেয়েছিল, আমরা চাইনি। পাকিস্তানে দেখবেন ৳200-250 হয়ে গেল। শ্রীলঙ্কাতে ৳400 হয়ে গেল। আমরা ভয় পাচ্ছিলাম যে আমরা হঠাৎ করে করলো যে বাংলাদেশী টাকা যদি ৳300-400 হয়ে যায়, তা আমাদের তো তখন আমরা সবাই বঙ্গোপসাগরে আপনার তাড়িয়ে দিতে না পারে। তা আমরা চেষ্টা করেছি ওটাকে সিনক্রোনাইজ করতে। এখনো কিন্তু স্ট্রং ফরেন এক্সচেঞ্জ মার্কেট এখনো স্ট্রং। 24-এর বিপ্লবের পর হয়তো বাংলাদেশের জনগণের সবচাইতে বেশি আশা ছিল যে অন্তত বাজারের দামটা কমে আসবে। মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা রয়েছে বাজারে গেলে স্বস্তি পাবে, বা আপনারা যখন দায়িত্ব পালন করেছেন সেই স্বস্তিও হয়তো মানুষ খুঁজেছে কিন্তু হয়তো পায়নি। এখনো জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতির জায়গা লাগাম টানার কি কোনো সুযোগ? না হয়তো পাইনি বলছি না, 14% ছিল। সেখান থেকে আমরা 8.5 এ নিয়ে আসছি। কি বলেন? ইনফ্লেশন কিন্তু আমাদের সময় যথেষ্ট কন্ট্রোল। 14% ছিল ইনফ্লেশন। সেখান থেকে 8 পয়েন্ট, আমরা যখন আসি তখন 8.5, 8 পয়েন্ট, তারপর হঠাৎ করে 9, 9.5 হয়ে যাচ্ছে এখন। এবং আপনি দেখবেন ২ টা রোজার সময় আমাদের সবচেয়ে বেস্ট রোজা। সবাই বলত যে রোজার সময় কোনো পণ্যের ইস্যু ছিল না। আমাদের একটা ইস্যু ছিল, প্রিন্সিপাল ছিল, কোনো ক্রমেই কিন্তু অত্যাবশ্যকীয় জিনিসপত্র, বিশেষ করে চাল, ডাল, সয়াবিন, সুগার, চিনি, আমরা কিন্তু কোনো ক্রমেই কিন্তু পেঁয়াজ, এইগুলো আমরা কোনো ক্রমে কিন্তু শর্টেজ হয়ে যায়। এরা দেখবেন মাঝে, মাঝে আমাদের সাথে ইন্ডিয়ার মাঝে, মাঝে একটু খটকা লেগেছে। ইন্ডিয়া থেকে কেন আনছি? মাঝে, মাঝে পেঁয়াজ বেশি হলে আমরা বলতাম দরকার নাই এখন। আলুটা নিয়ে আমাদের একটু প্রবলেম ছিল। আলুটা আমরা তেমন কিছু করতে পারি নাই। তো চাল ডালের কিন্তু তেমন নেশা হয় নাই। আর একটা ছিল কৃষকের সার, বিভিন্ন এই যে কোনো শর্টেজ কিন্তু হয় নাই। সবসময়, কারণ আমি তো আবার পারচেজ কমিটির চেয়ারম্যান ছিলাম। কারণ সেখানে যেগুলো আসতো কোনোটাই আমরা বাদ দিইনি। অতএব সবসময় এনশিওর করেছি। আমি একটা এক্সাম্পল দেই। খেজুর আমাদের সময় সবচেয়ে ইসে ছিল আরকি, সাশ্রয়। আমার এক বন্ধু এতিমখানায় মাঝে খাবার দিত, বলে কি, "১ম বার খেজুর দিয়েছি এতিমখানায়।" আমি বলি, "কেন?" বলে কি, "খেজুর তো সুন্নত। এতিমরা খুশি হয় খেজুর দিলে। জীবনে দিতে পারি নাই। এবার আমি দোয়া পেরেছি তোমাদের জন্য আমি খেজুর দিতে পেরেছি।" খেজুর ছিল আপনি ৳১৫০-২০০ পেতেন। আপনি ৳১,০০০ খেজুর তো ওগুলো তো আর আপনি খেতে যাবেন না। কিন্তু আমরা এগুলো চেষ্টা করেছি রোজার সময় কিন্তু আপনি দেখবেন অত্যন্ত ভালো সময়টা ছিল আরকি। এখন এটা বেড়ে গেছে, এটা অবশ্য আমি বলব যে শুধু ডোমেস্টিক কারণ না। আপনার ইরানের যে ওয়ার, পৃথিবীর এই যে সাপ্লাই চেইনের ইস্যু হয়ে গেছে, সাপ্লাই চেইন ব্রেক করেছে এইজন্য এই জিনিসগুলো। আরেকটা বিষয় দিয়ে যে আমাদের বিদেশি যারা সহযোগিতা করে অর্থনৈতিকভাবে, এদের সাথে তো আপনি খুব কাছ থেকে কাজ করেছেন। তাদের অবজারভেশন কি বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের কোন সেক্টরকে তারা বাধা মনে করে তাদের বিনিয়োগের জন্য? আরেকটা হচ্ছে যে আমরা কি এই কারণে মধ্যম আয়ের দেশের জায়গাতেই আটকে যাব? নাকি সামনে অগ্রসর হব? আমরা তো চেষ্টা করেছিলাম গ্র্যাজুয়েশনে যাওয়ার জন্য। আপনারা দেখবেন লাস্ট মোমেন্ট পর্যন্ত পিছিয়েও দিয়েছেন যে আমরা পিছাই নাই। আমরা একটু ট্যাক্টফুল একটা ডিসিশন নিয়েছি যে আমরা কিছুই বলব না। আমরা এইজন্য কিন্তু আমরা ফেজ আউটও করে আসছিলাম যে ক্যাশ নিয়ে কমে, এটা কিন্তু ব্যবসাটা টের পেয়েছে। এইজন্য দেখবেন ওরা ১ম থেকেই শুরু করেছে। ব্যবসায়ীরা চায় সবসময় সহজ উপায়ে টাকা নেওয়া। বিশেষ করে গার্মেন্ট ব্যবসায়ী। ক্যাশ ইন প্রায় ৳১৬ কোটি আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়েছি। তারা চায় না যে এটা ফেজ আউট করে ফেলি। অর্থাৎ আর তাদের থেকে প্রবলেম ছিল, আমরা কিছু বলি নাই। ওরা বলে যে ৩ বছর ২৯ পর্যন্ত হয়তো ডিফিকাল্ট হবে। কিন্তু এই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যেটা আমরা এখন পারব না। অতএব এইটা, আর আমাদের সমাজে ইমপ্রেশনটা ছিল দাতা সংস্থাদের বা বিদেশি তাদের, কারণ আমি তো ইউএসএ তে চেম্বার অফ কমার্সের সাথে অনেক মিটিং করেছি ওদের। ওরা বলে, "তোমাদের দেশের প্রবলেমটা হলো রেগুলেটরি রেগুলেটরি রিজিম। তোমরা যে রেগুলেশন করো, তোমাদের ব্যুরোক্রেসি যে সমস্ত পলিসি, এটার কোনো স্থিরতা নাই। আজকে একটা করো, কালকে একটা করো, পলিসি কন্টিনিউটি নাই। চেঞ্জ করো, আর এটা ডিসক্রিশনারি পলিসি ইউজ করো। একে দেবো আবার ওকে দেবো না।" এই জিনিসগুলো কিন্তু পৃথিবীর অন্য দেশে নাই। আপনি দেখবেন একদম ফিক্সড। আমাদের আইনের, আমাদের রিফর্ম মেজারের এইটাই সবচেয়ে বড় ইসে। এবং এজন্য দেখবেন আমরা যেটা বেশিরভাগ ফেস করেছি, আপনি দেখবেন এই রেগুলেশনটা নিয়েই। এগুলো ইমপ্লিমেন্ট করা। আর এখানে একটা বড় রোল কিন্তু ব্যুরোক্রেটসদের। আর যে ব্যুরোক্রেটসরা কিন্তু একটু ডিফিকাল্ট তারা। সহজে চেঞ্জ চায় না। তারা চায় স্ট্যাটাস কো। যেভাবে আছে সেভাবে থাক, আমরা কাটিয়ে দিয়ে যাই। অতএব সেইখানে কিন্তু আরেকটা বড় একটা ইস্যু ছিল আমাদের। যা কিছু করার ইচ্ছা থাকলেও সব যে করতে পেরেছি আমরা বা করার প্রয়াস করলেও আমরা
হাত দিতে পেরেছে কিন্তু এগিয়ে নিতে পারে না বিকজ অফ দ্যাট। এটা কিন্তু বিদেশিরাও জানে। যেখানে গেলেই এই যে ল্যান্ড আপনি জমি পাবেন না। লাইসেন্স নিতে ১০ এই সে আমি একটা এক্সাম্পল বলি, আমার এক বন্ধু আমি ভিয়েতনামে ৫ বার গেছি। আই হ্যাভ সিন দ্য চেঞ্জেস। আমার এক বন্ধু ভিয়েতনামে গেছে। এবার বলে যে ভিয়েতনামে সে গেছে এক রেস্টুরেন্টে বসে আছে। এক লোক ব্রেকফাস্টে বসে আছে ডেইলি। বলে, "তুমি বাংলাদেশে যাও না কেন?" আমার বন্ধু জিজ্ঞেস বাংলাদেশে আমি যাবো? এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। সে বলে যেকোনো দরজায় গেলে টাকা চেতে হয়, যেকোনো চেয়ারের কাছে গেলে টাকা চেতে হয়। ওই দেশে আমি কি করে আমি ১ বছর ওখানে কাটিয়েছি। সো এইরকম যদি এই অবস্থা থাকে, এদের বিনিয়োগ করবে কি করে? এই জিনিসটা আমরা চেঞ্জ না করলে ভিয়েতনামের $7 বিলিয়ন আপনার এফডিআই পায়। আমরা তো $2 বিলিয়ন পেতে আমাদের যান বেরিয়ে যায়। পাই না কেন? বিকজ আমাদের ওই জিনিসগুলো নাই তো ফলো আপ, সাপোর্টটা নাই বিদেশিদের। তার মানে দুর্নীতির লাগাম টেনে অফকোর্স ধরাটাই হচ্ছে সবচেয়ে বড় এটা যদি হয় তাহলে আমাদের বৈদেশিক বিনিয়োগ আর আর পলিসি কন্টিনিউটি। একটা পলিসি নিলাম, সেটা যেন কন্টিনিউ করে। হঠাৎ করে ৩ মাস পরে বলল যে, "না এটা বাদ দাও। এটা ঠিক হয় নাই।" তবে কিন্তু এবারে তখন যারা ওই পলিসির কাজ অ্যাকশন নিয়েছে তারা তখন সাফার করবে। আপনারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন অর্থনৈতিক খাতে সেখানে কি এই পয়েন্টগুলো এসেছে এবং এগুলো আমি আমি একটা আমি বিরাট একটা নোট টু সাকসেসর দিয়ে আসছি। পুরা আমার আন্ডারে তো ব্যাংকিং খাত ছিল, এনবিআর ছিল, ইআরডি ছিল, ফাইনা। আবার আমার সময়ের উপরে মানে দেখলেন এসেছে পার্লামেন্টের জন্য? এবং আপনি দেখেন রূপপুরে ১.৫ বছরে যা করেছি আমরা, রূপপুর কিন্তু অলমোস্ট বন্ধ ছিল। এই যে কনসালটেন্ট ইন্ডিয়ান অনেকে চলে গেছিল। এটা আমাদের ১.৫ বছরে কিন্তু জ্বালানির এক্সপেরিমেন্টটা, জ্বালানির টেস্ট রানটা কিন্তু আমাদের সময় হয়েছে। ১ মাস লেগেছে ওটা টেস্ট রান। এটা একটা জানার আগ্রহ আছে, আমার নিজেরও ব্যক্তিগতভাবে আগ্রহ আছে, দর্শকেরও নিশ্চয়ই। আপনারা পরবর্তীতে এই যোগাযোগগুলো কিভাবে মেইনটেইন করলেন? নিশ্চয়ই আগের সরকারের সাথে তাদের একটা যোগাযোগ ছিল। না, ডেফিনিটলি আমি বলব যে এটাতে তো মেইনলি রাশিয়ানই সে, তবে রাশিয়ানরা এটা ওদের পেমেন্ট নিয়ে একটু ঝামেলা ছিল কারণ একটা স্যাংশন ছিল। কিন্তু ওরা কিন্তু কাজ বন্ধ করে না। এটা ঠিক যে বিরাট একটা টিম আপনি উপরে গেলে দেখতে পাবেন যে ওদের যে বিরাট প্রায় ১৭০০-১৮০০ কিন্তু এক্সপার্ট আছে ওখানে থাকে ওরা। আমি তো ২ বার গেছি ভেতরে একদম ইসেতে। ওরা কিন্তু কাজ একেবারে বন্ধ করে নাই। এবং আমরা সবসময় তাদেরকে অ্যাসিওর করেছি যে এবং ওদের টাকা পয়সার ব্যাপারে ফাইনালি আমরা স্পেশাল পারমিশন নিয়েছি ইউএস ট্রেজারি থেকে যে অ্যাটলিস্ট রূপপুর প্রজেক্টের জন্য টাকাটা দাও। এটা বোমা বানানোর জন্য না, এটা হলো এনার্জির জন্য। অতএব এই জিনিসটা আমরা কন্টিনিউ ১.৫ বছর। লাস্টে আমি গেলাম জানুয়ারির দিকে লাস্ট ক্যাবিনেট সেক্রেটারি ছিল। উনি দেখে বলল যে বিরাট বেশ প্রোগ্রেস এবং তখন ইনফ্যাক্ট টু বি ভেরি ফ্র্যাঙ্ক ওরা কিন্তু বলেছিল যে জানুয়ারিতে ওরা লোড করবে। কিন্তু ভেতরে, ভেতরে ওদের ইচ্ছা ছিল যে আমাদেরকে কেন ওরা কৃতিত্ব দেবে? ওরা পলিটিক্যাল গভর্নমেন্টকে দেবে। কারণ অফকোর্স পলিটিক্যাল গভর্নমেন্ট তখন ওরা ইচ্ছা করে কিন্তু আপনি দেখবেন। আমার সাথে কথা হয়েছে ৩০০ মেগাওয়াট ওরা ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু করবে। জুনে গেলে ১২০০-১১০০ দেবে। আর ডিসেম্বরে গেলে বেশি দেবে। যাও একটা সুবিধা যে একটা মোটামুটি রূপপুর প্রজেক্টটা মানে অন ওয়ে। এটা তো আপনাদের কঠিন চ্যালেঞ্জ ছিল। কারণ একসাথে আপনাকে আমেরিকাকেও সামলাতে হয়েছে, রাশিয়াকেও হ্যাঁ, কারণ ওই যে কনসালটেন্টরা চলে গেছিল ওরা আসছে। ওখানে অনেক রকম ভেরি, ভেরি কমপ্লিকেটেড সিকিউরিটির ব্যাপার ছিল ওখানে। ওখানে ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপার ছিল, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ছিল। ওগুলো জোর করে আমরা বসে সেটা করেছি। ইভেন ট্রান্সমিশন লাইন কিন্তু ইসে পর্যন্ত আসছে, গোপালগঞ্জ পর্যন্ত আসছে। বাকিটা এখনো পার হয় নাই। একটা সময় লাগবে। কিন্তু এটলিস্ট আসছে তো। অতএব রূপপুরের ক্রেডিটটা আমি সেক্রেটারিকে বলেছি যে, "আনোয়ার তুমি বলো যে তোমার কতটুকু কাজ হয়েছে।" মানে মোটামুটি কিন্তু টেস্ট রানটা হয়ে যাওয়াতে সুবিধা হয়েছে। আর ফুয়েলটা চলে আসছিল। আর আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন করতে চাই, যেটা হয়তো আপনার খাত না, জ্বালানি খাতে ভারতের সাথে আমাদের বিদ্যুতের লাইন ছিল, আদানির সাথে, এগুলো নিয়ে খুব আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। কিন্তু আপনার সময়ে তো ভারতের সাথেও আপনাদের অর্থনীতি চলমান ছিল। বাংলাদেশের সাথে ভারতের অর্থনীতির ভলিউমটা আসলে কত বড়? এটা ইটস কোয়াইট বিগ। সবচেয়ে বড় ইসে হলো যে চায়না তারপরে ইন্ডিয়া। আমরা তো যত ইম্পোর্ট করি ইন্ডিয়ার সাথে হিউজ ইম্পোর্ট আমরা করি। আর চায়না তো সবচেয়ে বেশি। আর এই যে এনার্জির ব্যাপারটা আদানির সাথে যেটা হয়েছে এটা অন্যরকম অনেক প্রবলেম হচ্ছে চুক্তি-টুক্তি নিয়ে সেগুলোর ভেতরে তো রিভিউ আমরা করছিলাম। কিন্তু আদানি সবসময় বলছিল যে টাকা না দিলে বিদ্যুৎ বন্ধ করবে। তখন আমরা কিন্তু পার্শিয়ালি আমি ইনফ্যাক্ট মিনিস্টার অফ ফাইন্যান্স থেকে এনার্জিকে বলছি তোমরা একটা শিডিউল দাও। কত টাকা ওদের পাওনা আছে। মাঝে, মাঝে ওই ওদের পুরাটা না দিলেও কিছু দেবে। হয়তো $100 মিলিয়ন দাও। পায় $300 মিলিয়ন।
সেনা দেখবেন কিন্তু একবারও বন্ধ করে নাই, দুইবার থ্রেট করেছে বন্ধ করবে। সিমিলার কিন্তু রামপালটা একই অবস্থা। আমরা বলছি আমরা একেবারে বন্ধ করব না, বন্ধ করলে কিন্তু অতএব এই টেকনিকটা ব্যবহার হয়েছে। আর ওরাও দেখেছে যে আমাদের সদিচ্ছা আছে, আমাদের টাকা পয়সার অভাব আছে, অন্যান্য প্রায়োরিটি আছে। আদানি কিন্তু বন্ধ করে না। ওরা বলছে আমরা ৭০০ মিলিয়ন পাই, দিচ্ছে না তো, তখন আমরা ২০০ মিলিয়ন নাও, তখন আমরা যে এই পিরিয়ডে আমরা বাকিগুলো দেবো। অতএব ওইভাবে যেটা আমি বললাম যে এঙ্গেজমেন্ট, লোকের সাথে আলাপ আলোচনা করলে কিন্তু সমস্যাটার সমাধানও হয়। অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, তারপরে নতুন সরকার হয়েছে, ৩ মাস এই সরকারের পারও হয়ে গেছে। এই সরকারের অর্থনীতির দিকে তাকিয়ে কি বলবেন? এখন পর্যন্ত সবচাইতে বড় অর্জন কি? আর যে বাজেট আসছে সেখানে এই সরকারের সফলতা কতটুকু আসবে? আমি মনে করি বাজেট যেটাই করুক, একটা বড় বাজেট হোক, হয়তো ডেফিসিট কিছুটা থাকবে। কিন্তু আমার মনে হয় যে খুব বড় একটা শপিং লিস্ট করার দরকার নাই। এই করবো একবারে অনেকগুলো কথার ফুলঝুরি দিয়ে যেন করা যায়। বেসিক জিনিসগুলো, ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশন, হেলথ, তারপরে আপনার টেকনোলজি, তারপরে এই যে বেসিক জিনিসগুলি করা। আর অনেক জিনিস থাকবে। ম্যান্ডেট আছে এই যে সরকারের, এই ফ্যামিলি কার্ড করবে, এনার্জি কার্ড করবে। সেগুলো তেমন বিরাট কিছু না, সেগুলো তারা করতে পারে। অতএব একেবারে ১ম থেকেই বাস্তবায়ন দিকটা দেখো। আর বাস্তবায়নের সবচেয়ে বড় জিনিস হলো মনিটর করা। আমাদের দেশে হয় কি, একটা প্রজেক্ট ২ বছরের প্রজেক্ট, ইভেন ২০ বছরের ১৫ বছরের প্রজেক্ট আছে। মানে চলছে প্রজেক্ট। ৳৫,০০,০০,০০০ র প্রজেক্ট ৳৩০,০০,০০,০০০ হয়ে গেছে। সেরকম আরকি অবস্থা। কষ্ট করে না। অতএব সরকারের কিন্তু টাইমলি শেষ করতে হবে জিনিসগুলো। এটি সবচেয়ে বড়। এখন পর্যন্ত যেটা দেখা গেছে মোটামুটি ইজ এ পজিটিভ সাইন। সিরিয়াস ব্যাংকিং সেক্টর চেষ্টা করছে। তারপরে এনবিআর এর ব্যাপারে চেষ্টা করছে। ট্যাক্স রেভিনিউতে, ইভেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলছে সরকার করবে। আর সবচেয়ে বড় হলো প্রাইভেট সেক্টরকে এনগেজ করা। কিন্তু প্রাইভেট সেক্টর এনগেজ করা মানেই না যে তার সব কথা শুনতে হবে। প্রাইভেট সেক্টরে একজন এসে বলল ট্যাক্স কমান, আরেকজন এসে বলে আমারটা কমান। কমাতে এনবিআর দেখবেন 0 ট্যাক্স দিতে হবে। তো আমি জানি তো এনবিআর চেয়ারম্যান, আপনি কী অবস্থায় আছে। সবাই বলছে কমাতে। এটা একটা বেলুনের মতো, আপনি চাপ দিবেন এক জায়গায়, আরেক জায়গায় ফুলে যাবে, আরেক জায়গায় ফেটে যাবে। অতএব এটাকে ব্যালেন্স ওয়েতে করতে হয়। সবাইকে তো আর সমানভাবে আপনি করতে পারবেন না। বিনিয়োগের ক্ষেত্রে আস্থা কতটা বেড়েছে? আপনাদের সময় অন্তর্বর্তী সরকারে আপনি এটা নিশ্চয়ই জানেন যে বিনিয়োগের ক্ষেত্রে সবাই একটা রাজনৈতিক সরকার চায় যাতে দীর্ঘ সময়। নতুন যেহেতু রাজনৈতিক সরকার হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে কি আস্থা বেড়েছে? বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা আমি বলব, তারা তো একেবারে আস্থা বেড়ে যায় নাই। এই যে বাংলাদেশ ব্যাংক একটা অ্যানাউন্স করলো ৬০,০০০ করে। এখানে আবার অর্থায়নের প্রশ্ন আছে। আমি জানি না টাকা চাপাবে কিনা, সেটা ওদের কি মেকানিজমটা আমি এখনো জানি না। তবে একটা একটা মেসেজ দিয়েছে যে বিনিয়োগ করো। আর দেশীয় বিনিয়োগটা সবচেয়ে আগে এনকারেজ করতে হবে। দেশীয় বিনিয়োগ না হলে বিদেশেরা আসবে না। ওরা ওই বলে যে তোমরা যদি বিনিয়োগ না করো, আমরা কেন আসবো? অনেক সময় জয়েন্ট ভেঞ্চার হয়। অথবা ওরা দেখে যে দেশের লোক বিনিয়োগ করছে, স্কোপ আছে, রেট অফ রিটার্ন হাই হবে, তখন এই দেশীয়টাকে আগে ঠিক করেন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেজ অনেক ছোট। বড়, বড় কতগুলো শিল্প আছে, শুধু সিমেন্ট, স্টিল। কিন্তু আপনি দেখেন মিডল ইস্টে কিন্তু ভালো শিল্প নেই আমাদের। বেশিরভাগই হলো আমরা অ্যাসেম্বল করি অথবা ইম্পোর্ট করি। অতএব সেইগুলোকে আপনি সুসংহত করেন, তখন ডেফিনিটলি একটা বিনিয়োগ আসবে। এবং বিনিয়োগের ক্ষেত্রে বা বাজেটের ক্ষেত্রে আমাদের অভ্যন্তরীণ যে খাত এবং আন্তর্জাতিক যে অংশীদারিত্ব যারা যারা রয়েছে তাদের সাথে কি সরকারের বোঝাপড়াটা মানে সেই পর্যায়ে পৌঁছেছে এই ৩ মাসের মধ্যে? নিশ্চয়ই হবে, কারণ আমাদেরকে একটা প্রশ্ন ওরা করতো যে তোমরা যেগুলো করছো, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের কমিটমেন্ট কি? আমরা তো ডেফিনেট আমরা যেগুলো করছি ওরা করবে। অ্যান্ড পলিটিক্যাল কমিটমেন্ট সবচেয়ে বড়। এবং যারা বিদেশি যারা দাতা সংস্থা, ওরা কিন্তু চায়, ওরা কিন্তু ইন্টারিম রেজিম বা একটা টেম্পোরারি রিজিমের উপর খুব বেশি ডিপেন্ড করে না। কারণ এই অর্থগুলো শোধ দিতে হবে, ২০-৩০ বছর লাগবে। অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পলিটিক্যাল সাপোর্টটা থাকে, ওরা করবে। আমি আশা করি আমাদের সমাজের কনফিডেন্স ছিল ভালো যে আমরা কোনো ব্যত্যয় বা কোনোরকমভাবে আর্টিফিশিয়ালি বা কোনো লুকিয়ে রেখে কোনো কিছু করছি না। কিন্তু আল্টিমেটলি এখন যে গভর্নমেন্ট আসে, মনে করি যে দ্য পজিটিভ সাইন ইজ দেয়ার। এবং আল্টিমেটলি মনে হয় এই গভর্নমেন্টও দ্রুত কিন্তু দেশকে সামনে নিয়ে যেতে পারবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে যদি একটু মোটা দাগে বলেন যে এবারের বাজেটের চ্যালেঞ্জ গুলো কি কি হতে পারে? প্রথম চ্যালেঞ্জ হলো আপনার এই যে কর্মসংস্থান, ডেফিনিটলি। দ্বিতীয় হলো এনার্জিটার জন্য সাস্টেনেবল এনার্জি।
আমরা এক্সপ্লোরেশন করেন বা যাই করেন এনার্জিটাকে, আর বেশ হলো আপনার রিনিউয়েবল এনার্জিটা, তৃতীয়ত হলো আপনার কতগুলো বেসিক ইনফ্রাস্ট্রাকচার, আমি বলবো না আর অনেক ছোটোখাটো রাস্তাঘাট, বাট মেজর ইনফ্রাস্ট্রাকচার। ফোর্থ হলো আপনার এডুকেশন আর হেলথ সেক্টরকে ইসে করা। হেলথ আমাদের দেশে খুবই খারাপ অবস্থা, যেটা আমরা দেখতে পাচ্ছি তো নানা রকম, এবং এডুকেশন সেক্টরকেও এগুলো যদি করি আমরা ডেফিনেটলি এই কয়টা মোটা দাগে এই কয়টা সেক্টরই যথেষ্ট আমাদের জন্য। একদম ছোট ছোট করে কয়েকটি উত্তর নিতে চাই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না উদ্বেগজনক? আমি ঠিক উদ্বেগজনক কেন হয় নাই, কিন্তু এখন যদি এইভাবে চলতে থাকে তবে কিন্তু ডিফিকাল্ট হবে। ব্যাংকিং খাত সংস্কার না সংকট? আহ, সংকট আমরা পার হয়ে গেছি, এখন সংস্কার করতেই হবে। ডলার বাজার বা আমাদের যেটা আমরা বলি যে স্থিতিশীল নাকি ভোট? না, ডলার বাজার মোটামুটি স্থিতিশীল আছে আমাদের। বাজেট বাস্তববাদী না উচ্চাকাঙ্ক্ষী? কিছুটা উচ্চাকাঙ্ক্ষী বটেই পলিটিক্যাল গভর্নমেন্টে, কারণ ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো সবসময় এক্সপেনশনারি হয়, মনিটারি পলিসি একটু টাইট হয়, কিন্তু ফিসকাল পলিসি একটু উচ্চাকাঙ্ক্ষী থাকে সবসময়। শেষটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি আশাবাদী নাকি সতর্ক? আমি কিছুটা কশাস অপটিমিজম, মানে সতর্ক কিন্তু সাথে সাথে আশাবাদীও। একেবারে একদম খুব একেবারে আশাবাদী হয়ে একদম চট করে আমরা এসে করে ফেলো তা না। চ্যালেঞ্জগুলো আছে, এবং চ্যালেঞ্জগুলো দ্রুত কিন্তু আমাদেরকে এসে, যেটা আমি সবসময় বলি, টেক দ্য বুল বাই দ্য হর্ন, লেজ নিয়ে নাড়াচাড়া করে লাভ হবে না। মানে ছোটোখাটো অন্য আপনি তো যেটাকে যেটা শিঙে ধরে, মানে আসল প্রবলেমগুলো আপনি ধরেন, অন্যগুলো এমনি সলভ হবে। অনেক ধন্যবাদ ডক্টর সালাউদ্দিন আহমেদ, কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন দ্য হট সিট, প্রতি বৃহস্পতিবার রাত 11:35। এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আগামী পর্বে। আমাদের সঙ্গে আবার অন্য অতিথি থাকবেন। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।